কবি তখন শিলাইদহে পদ্মার উপরে বজরায় বাস করছেন। চরের গায়ে দুটি বজরা পাশাপাশি বাঁধা, একটিতে কবি নিজে, অপরটিতে শান্তিনিকেতনের অধ্যাপক অজিত কুমার চক্রবর্তী। অজিতবাবু পীড়িত হয়ে স্বাস্থ্যোদ্ধারের আশায় এখানে এসেছেন। এই সময় কবির আমন্ত্রণে ঔপন্যাসিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় একবার শিলাইদহে আসেন। চারুবাবু এলে অজিতবাবুর বজরায় তাঁর থাকার ব্যবস্থা হল। চারুবাবু অজিতবাবুর বজরায় বিছানাপত্র রেখে কবির বজরায় কবিকে প্রণাম করতে গেলেন। উভয় বজরায় যাতায়াতের জন্য এক বজরা থেকে অপর বজরা পর্যন্ত একটি তক্তা পাতা ছিল। চারুবাবু কবিকে প্রণাম করে অজিতবাবুর বজরায় যাওয়ার জন্য উঠলে কবি বললেন, দেখো চারু, তক্তার উপর দিয়ে সাবধানে যেও, মনে রেখো এটা জোড়া সাঁকো নয়, এক সাঁকো। এমনই হাস্যরস রবীন্দ্রনাথের সাহিত্যেও থেকেছে। কবির কৌতুকপ্রিয়তা তাঁর সাহিত্যের একটি বড় উপাদান, কিন্তু তা কম আলোচিত। আমরা আজ এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা, প্রকাশক ও শিক্ষাবিদ রূপা মজুমদার। নমস্কার দিদি। নমস্কার পায়েল, তোমাকেও এবং সমস্ত শ্রোতা বন্ধুদের আমি আমার নমস্কার জানাচ্ছি। রবি ঠাকুরের কৌতুক সাহিত্য প্রসঙ্গে তাঁর পুত্রবধূ লিখেছেন, বাবা মশাই সকলের সঙ্গে হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসতেন। ভানুসিংহের পত্রাবলীতেও কবি বলেছেন, ওর একটা মস্ত গুণ এই যে ও ঠাট্টা করলে বুঝতে পারে। অর্থাৎ কবির কৌতুকপ্রিয়তা ছড়িয়ে রয়েছে এই রচনাগুলিতে। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? ঠিক পায়েল, একদম ঠিক বলেছ। প্রথমেই বলি যে এই কবিপক্ষ এবং আমরা কবিকে স্মরণ করছি। সত্যি কথা বলতে কি, আজও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে আছেন এবং প্রত্যেকটি দিন আমার মনে হয় প্রত্যেকটি মানুষের যে নানা রকমের জীবনের ছন্দ, উত্থান, পতন বা বিভিন্ন রস জীবনের সমস্ত সময়তেই বোধহয় কবিকে মনে করা যায়। ঠিক। এবং ওনার রচনার, ওনার লেখার, ওনার লেখনী শৈলী ওনার এতটাই বিস্তার যে সমস্ত ধরনের রসই ওনার লেখা থেকে আস্বাদন করা যায়। এবার তুমি আজকে কৌতুক নিয়ে বলছো। সত্যি কথা বলতে কি, এইটা নিয়ে আমার আলোচনা করতে খুব ভালোও লাগছে এবং তোমাকেও আমি একটু অভিবাদন জানাচ্ছি। তার কারণ এই রসটা নিয়ে বোধহয় খুব একটা কবিগুরুকে নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, হয় না। সাধারণত অনেক কিছু হয়, কিন্তু উনি তো সমস্ত রস নিয়েই লিখেছেন এবং সমস্ত জনারই উনি মোটামুটি ওনার লেখার মধ্যে পাওয়া যায়। এইটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না, তাই আজকে এটা নিয়ে বলতেও ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমি এবার প্রশ্নতে সরাসরি প্রশ্নই চলে আসি। তুমি যেটা বলছো যে হ্যাঁ, উনি হয়তো সেইভাবে যদি তুমি দেখো যে এটা কৌতুক সাহিত্য, সত্যি কথা বলতে কি ওইভাবে হয়তো কোনো শ্রেণীতে বা বিভাগে এভাবে আমরা বিভক্ত করতে পারবো না যে এইগুলি পড়ছে কৌতুক সাহিত্যের মধ্যে, এই রকম হয়তো শ্রেণীগতভাবে আমরা বলতে পারবো না। কিন্তু যদি ওনার সমস্ত রচনা আমরা পড়ি তাহলে দেখব সমগ্র রচনা লেখার মধ্যেই কিন্তু ওনার কৌতুক রস, হাস্যরস খুব মার্জিতভাবে, খুব সাটলভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সেটা আমরা যখন লেখা ওনার পড়ি, সে লেখা পড়তে পড়তে তার রস আমরা আস্বাদন করি। মানে যতটুকু দরকার ততটুকুই যেন উনি সুন্দর করে গুছিয়ে যথাযথভাবে, একদম মার্জিতভাবে উনি যেখানে প্রয়োজন সেখানে উনি সেই রসের ব্যবহার উনি করেছেন। কিন্তু ওই যে বললাম যে কৌতুক রস বলে যদি তুমি শ্রেণী বিভাগ করে দাও, তাহলে হয়তো আমরা রচনাবলীর মধ্যে বা গীতবিতানের মধ্যে, রচনাবলীর মধ্যে আমরা প্রচুর কিছু ওনার লেখা আলাদা করে বিভক্ত করতে পারবো না। কিন্তু সমগ্র লেখার মধ্যেই এটা আমরা পাই, এর রস আস্বাদন আমরা করতে পারি। যেটা বলবো পরের কথা, সামাজিক সাহিত্যে রবি ঠাকুরের রচনা অনন্য সাধারণ, মানে একটা আলোর মতো আর কি। সমাজের এমন কোনো দিক নেই যেখানে রবি ঠাকুর ছুঁয়ে যায়নি।
সেটা পাঠক প্রিয় ততটাই বা তার থেকেও বেশি। কবি হয়তো যেভাবে বা যে ভাবনা থেকে একটা সামাজিক সাহিত্য রচনা করেছেন, পাঠকরা তার থেকেও বেশি ভালোবেসে, বেশি খুশি হয়ে বা জড়িয়ে নেওয়ার মতো করে, আদর করে নেওয়ার মতো করে রবি ঠাকুরকে গ্রহণ করেছেন। আপনার কি মনে হয় হাস্যরসাত্মক সাহিত্য কি ততটাই পাঠক প্রিয়? একদম একদম তাই। তবে কি বলবো, যে ওইরকম পাঠকপ্রিয়তা না, ওই নিরিখে আমরা কি একটা তো নিরিখ থাকবে, যে কোন নিরিখে আমরা মূল্যায়ন করব। আমরা কি বিক্রির নিরিখে মূল্যায়ন করব, নাকি আমরা জনপ্রিয়তাটা আমরা কোন নিরিখে, মানে আজকে এতগুলো বছর, এত দশক, হ্যাঁ, শতাব্দী এই পেরিয়ে গিয়েও কি আমরা এর নিরিখটা কি হবে মূল্যায়ন? আমরা যদি বলি বিক্রির নিরিখে, তাহলে দেখো রচনাবলী কিন্তু এখনও সমানভাবে বিক্রি হচ্ছে, মানে কোনোভাবেই তার কম নেই। এবং কপিরাইট চলে যাওয়ার পর রচনাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গা থেকে সমস্ত জায়গায়, সব জায়গায় তো ওনার বই নিয়ে কাজ চলছে এবং তার পাঠকপ্রিয়তা সমানভাবে লক্ষণীয়। অর্থাৎ ওনার গীতবিতানের মধ্যে যে লেখাগুলো আছে তার মধ্যে কৌতুক রসও আছে, হাস্যরস নিয়ে আলোচনা লেখা, প্রবন্ধ বা গল্পের মধ্যে, গল্প ছলে, নভেল বা উপন্যাসের মধ্যে আছে, নাটকের মধ্যে আছে। আমি আলোচনা আরও এগোবে যখন আমি একে একে নামগুলো করব বা চরিত্রগুলোকে আমি চরিত্রের অবতারণগুলো করে আমি দেখাবো যে কীভাবে উনি কৌতুক রস সৃষ্টি করেছেন। তবে সেটাই বলছি, যদি বিক্রির নিরিখে বলো, বা যদি নাটক মঞ্চস্থ করার নিরিখে বলো, বা যদি আমরা এরকমভাবে বলি যে ওনার গল্প, ওনার উপন্যাস থেকে সিনেমা। কারণ সিনেমা একটা চলচ্চিত্র একটা এমন একটা মাধ্যম যেটা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে তুলে দিতে পারে। এখন বিশেষ করে এই সময় বই যতটা না পড়া হয় তার থেকে অনেক বেশি বইটাই চলচ্চিত্রের মাধ্যমে বা এই তোমরা যে রেডিওতে গল্প পাঠের দেখা বা শোনা, হ্যাঁ, দেখা বা শোনার মাধ্যমে কিন্তু মানুষের কাছে আরও বেশি করে পৌঁছয়। তাহলে তুমি যদি দেখো খেয়াল করে, একটা তো বিক্রির নিরিখে বললাম, সেইভাবে যদি মূল্যায়ন করো, আরেকটা হচ্ছে যে ওনার গল্পকে আশ্রয় করে চলচ্চিত্র বা নাটক বা পাঠ, হ্যাঁ, তো সেইখানে যেগুলোকে প্রযোজক যারা করছেন তারা কিন্তু সমান তালে কৌতুক রস মিশ্রিত লেখাকে নিয়ে করছেন। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে গুরুগম্ভীর বিষয়, সামাজিক বিষয়, প্রেম, এগুলো নিয়ে যেরকমভাবে কাজ এখনও পর্যন্ত ওনার চলছে, প্রাসঙ্গিকতা রয়েছে, ঠিক সে একইভাবে কিন্তু প্রাসঙ্গিকতা ওনার কৌতুক মিশ্রিত লেখাগুলোরও রয়েছে। সেইভাবে তুমি যদি দেখো তাহলে বলবো হ্যাঁ, জনপ্রিয়তা আছে, ছিল এবং সারা জীবন যতদিন বাংলা সাহিত্য বাঙালি থাকবে এই নিয়ে আলোচনা থাকবে। মানে রবি ঠাকুর যতটা তার সামাজিক সাহিত্য বা ওই বোধ, আমাদের বিভিন্ন বোধ, বিভিন্ন অনুভূতিকে উস্কে দেওয়া বা জাগিয়ে দেওয়ার কাজটা করেন, সেইভাবে হাসি উস্কে দেওয়ারও কাজ করেন বলেই আপনার কথা আর কি। এবং সেগুলো মানুষের কাছে এখনো সমানভাবে গ্রহণযোগ্য, আদরণীয় এবং প্রাসঙ্গিক। তবে আমি ওই যে বললাম, আলাদা করে কৌতুক নিয়ে হয়তো ওনাকে ওইভাবে ঠিক, এই যেমন সঞ্জীব চট্টোপাধ্যায়, যেমন এখনকার উল্লাস মল্লিক বা স্বপ্নময় চক্রবর্তী যারা লিখছেন এখন, ওনাদের বলা যায় যে আচ্ছা রম্য রচনা একটু লাগবে কোন লেখক, আমরা যখন বই প্রকাশ করি ধরো বা কোনো পত্রিকাতে আমরা যখন সম্পাদনা করছি, তখন আমাদের মনে করো সব রসই তো আমরা রাখি, তার মধ্যে মনে করো রম্য রচনা রাখলাম, তার মধ্যে মনে করো আমরা একটু হাস্য কৌতুক রস রাখলাম, তখন আমাদের মাথাতে হট করে চলে আসছে সঞ্জীব চট্টোপাধ্যায়, তারপরে স্বপ্নময় চক্রবর্তী, উল্লাস মল্লিক। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সেভাবে যদি তুমি দাগিয়ে দেওয়া কথাটা বলো, তাহলে হয়তো মানে একদম কৌতুক হাস্যরস নিয়ে লিখেছেন এভাবে দাগিয়ে দেওয়া যাবে না, কিন্তু সমস্ত লেখার মধ্যে ওনার এই সাটলভাবে মার্জিত উইটটা ছড়িয়ে আছে। এবং এটা কোথা থেকে আসে? এটা জীবনবোধ থেকে আসে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে উনি বড় হয়েছেন, উনি যেই পরিবেশে থেকেছেন, যাপন করেছেন দিন, উনি তো অনেক কিছু দেখেছেন। উনি দুঃখ দেখেছেন, শোক দেখেছেন, আনন্দ দেখেছেন, প্রতিভা দেখেছেন। উনি জীবনের সমস্ত বিভিন্ন সব কিছু উনি দেখেছেন। এবং সাহিত্যিক কারা হন? যারা সাধারণ মানুষের থেকে প্রত্যেকটি বোধ যাদের মধ্যে একটু বেশি পরিমাণে আছে, এবং দৃষ্টিভঙ্গি, মানে দেখার দর্শনটা, ওনারা যেটা দেখছেন, একজন সাধারণ মানুষ আমি যেটা দেখছি,
আর উনি যেটা দেখছেন বা ওনারা যেটা দেখেন তার মধ্যে কিন্তু দেখার মধ্যেই কিন্তু একটা লক্ষণীয় পার্থক্য আছে, এবং সে দেখার পর হৃদয়ঙ্গম করা এবং সেটাকে প্রকাশ করা, সে সেখানেই প্রকাশের তফাৎটা তৈরি ওইখানেই হয়। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি, বা আমি সাহিত্য নিয়ে কথা বলি, যারা সাহিত্যিক, সাহিত্য সৃষ্টি করছেন, যারা সৃজনশীল, তাদের কিন্তু বোধটাই ওখানেই একটা আলাদা পার্থক্য, অন্য মানে নির্মাণটা ওখানেই তৈরি, মানে একদম অন্য, গড়ে ওঠে আর কি। হ্যাঁ হ্যাঁ, অন্য স্তরে চলে যায়। তো উনি তো সমস্ত রকমের জীবনের সব কিছু দেখেছেন, তো সুতরাং ওনার লেখার মধ্যেও সেই ধরনের সমস্ত কিছু দেখা যায়। ওনার জীবনে তুমি যদি দেখো, উনি কিন্তু ভীষণ মানে উইটি ব্যাপারটা ওনার মধ্যে ভীষণভাবে ছিল, এবং সেটারই প্রতিফলন লেখাতে ঘটেছে। আমি 2-3টে ঘটনা বলি ওনার জীবনের। যখন ওনার বিয়ে হচ্ছে, ওনার কাকিমা ত্রিপুরা সুন্দরী আছেন, তো সব যেরকম হয় বিয়ের পর নতুন বউকে নিয়ে নানা রকমের যে স্ত্রী আচার যেগুলো হচ্ছে, তো কড়ি খেলা, তখন উনি সমস্ত খোলা বাটি, ওই ফাঁকা বাটিগুলোকে ভর্তি না করে উনি উপুর করে করে বারবার রাখছেন। এটা ওনার লেখার মধ্যেই আছে, উনি বারবার উপুর করে করে রাখছেন। তো ত্রিপুরা সুন্দরী কাকিমা বলছেন, কি হলো এরমভাবে কেন? বলছে, কেন, আমার তো জীবনটাই পুরো এখন সব রকমভাবে পরিবর্তন, উত্থাল পাতাল হয়ে গেছে। আমার জিনিসগুলো এই ধরনের এই মানে বাটিটাও সব কিছুরই পরিবর্তন হচ্ছে। আমি সোজাকে উল্টো করছি, উল্টোকে সোজা করছি, কারণ আমার জীবনটাই উল্টোপাল্টা হয়ে যাবে এবার। তারপরে ওনার সাহিত্যের আসর বসত, বিভিন্ন নামকরা সাহিত্যিক ব্যক্তিগণ আসতেন। তো এমন কেউ, আমি ঠিক এক্ষুনি নামটা মনে করতে পারছি না, ওনার লেখার মধ্যেই আছে, কেউ হয়তো এসেছেন, যে হয় না যে অনেকে এসেছেন চটি এদিক ওদিক হয়ে যাবে, হয়তো উনি নতুন চটি পরে এসেছেন, সেই ব্যক্তি, আমন্ত্রিত ব্যক্তি, উনি নতুন চটিটা বগলে করে সুন্দর করে ভালো করে কাগজে মুড়ে এনেছেন। তো সেটা একটু সবাই একটু বুঝতে পারছে, সবাই এটা লক্ষ্য করেছে, সেই নিয়ে একটু হাসাহাসিও হচ্ছে। তো একজন ব্যক্তি মজা করে, ইচ্ছাকৃত করেই আর কি, একটু ইন্ধন জোগাবার জন্য বলছে, কি আছে তোমার ওখানে বগলে, কি এনেছো? তো উনি কিছু বলার আগে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিচ্ছেন, উনি পাদুকা পুরাণ এনেছেন। তো এগুলো তো বোঝাই যায় যে ওনার মধ্যে, মানে জীবনের মধ্যে, মানে খুঁজে নেওয়া, মানে যাত্রাপথের মধ্যেই উনি প্রত্যেকটি ছলে বলে নানা রকমভাবে কৌতুক ব্যবহার করছেন। তো সেটা খুবই স্বাভাবিক যে ওনার লেখার মধ্যেও তার প্রতিফলন ঘটছে আর কি। আপনার কথার রেশ ধরেই বলছি, সাহিত্যের ক্ষেত্রে, বা যদি নির্দিষ্ট করে বললে, এই যে কৌতুক সাহিত্য, রবি ঠাকুরের কৌতুক সাহিত্য, এর বিচার আপনি একজন শিক্ষাবিদ হিসেবে, প্রকাশক হিসেবে বা লেখিকা হিসেবে কি হিসেবে করেন? পাঠক প্রিয়তাকে আপনি গুরুত্ব দেন, নাকি রচনার মাধুর্য? এটা না এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে কি রকম? আমার কাছে অবশ্যই মাধুর্য অনেক বেশি আমি মনে করি মাধুর্যর একটা, দেখো, পাঠক প্রিয়তা তো এক একজন পাঠকের কাছে এক একটা জিনিস প্রিয়। কারো কাছে প্রেম, কারো কাছে হাস্যরস, কারো কাছে বীভৎস রস, কারো কাছে গোয়েন্দা, কারো কাছে, এটা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু এই সব কটা লেখা পাঠক প্রিয়তা তখনই পায় যখন তার মধ্যে মাধুর্য থাকে। মানে এইরকম কিন্তু কখনো হয় না যে একজন পাঠক শুধুমাত্র আমি আর কিছু পড়বো না, আমি গোয়েন্দা পড়বো, এরকমও হয়। কিন্তু সেই গোয়েন্দা গল্পটা প্রিয় তখনই হচ্ছে যখন তার মধ্যে মাধুর্য থাকছে, সেই মাধুর্য সেই উচ্চতায় পৌঁছচ্ছে বলে একজন পাঠককে আকর্ষণ করছে। মানে তুমি যদি 5টা বই রাখো, 5টাই গোয়েন্দার গল্প, বা 5টা বই রাখো, 5টাই প্রেমের উপন্যাস, আমি কোন লেখা বা কোন বইটাকে তুলে নেব? আমি কারো কাছে শুনেছি যে এই বইটা খুব ভালো, 5টাই তো প্রেমের উপন্যাস, তাহলে আমি কেন এটি নিচ্ছি? তার কারণ এটার মধ্যে নিশ্চয়ই কোনো মাধুর্য আছে। অর্থাৎ তুমি যে জ্বর নিয়েই কথা বলো না কেন, সেই জ্বরের কিন্তু সর্বোচ্চ জায়গায় স্বীকৃত হয় তখনই যখন তার মধ্যে মাধুর্য থাকে। সুতরাং আমি কোনো লেখার ওইভাবে বিভক্ত করব না, আমি একটা লেখাকে সর্বস্তরে পৌঁছবার জন্য বা সর্বস্তরে স্বীকৃত মনে করব তখনই যখন তার মধ্যে মাধুর্য আছে। সাহিত্যের ক্ষেত্রে কবি বরাবর সুরুচিপূর্ণ, হাস্যরসের ক্ষেত্রেও তাই, আপনার কথাতেও সেটাই উঠে আসছে।
কবির হাস্যরসের সাহিত্যের গ্রহণযোগ্যতার নিরিখে কৌতুক সাহিত্যের অবস্থান কোথায়, এটা আপনার কি মনে হয়? আপনি একটু আগেই বলছিলেন, আমি কয়েকটা নাটক বা গল্পে চরিত্রের কথা বলবো, তো সেই চরিত্রগুলো নিয়েও যদি আপনি কিছু বলেন তাহলে বোধহয় এই অবস্থানটা আরও স্পষ্ট করে বোঝা যাবে। হ্যাঁ, একদমই। মানে আমরা সবসময় উদাহরণ দিয়ে তো সব কিছু বোঝাই। আমি চিরকুমার সভার কথাই বলি। চিরকুমার সভাকে কি তুমি বলতে পারবে যে এটা কৌতুক রসের লেখা নাটক? না, বলতে পারবে না। এর মধ্যে সামাজিক, এর মধ্যে বিভিন্ন রস আছে, এবং এর মধ্যে একটা খুব বড় একটা, আমরা যেটাকে বলি বার্তা, মেসেজ যেটাকে আমরা বলি, সেটাও আছে। কিন্তু প্রত্যেকটি পরতে পরতে এই চিরকুমার সভাকে নিয়ে যদি তুমি দেখো, তাহলে কিন্তু এর মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা উইট কোথাও লুকিয়ে আছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে আমি বলছিলাম তোমাকে, যেটা যেভাবে বড় হয়েছেন, যেই পরিবেশে উনি থেকেছেন, প্রচণ্ড আভিজাত্যের মধ্যে উনি তো, আমি আভিজাত্য মানে কিন্তু ধন সম্পদ বলছি না, আমি আভিজাত্য মানে বলতে চাইছি সংস্কৃতি, পারিবারিক একটা একটা আবহকে বলতে চাইছি। মানে জীবন যাপন করেছেন একটা এমন একটা আবহর মধ্যে, সে আবহাওয়ার মধ্যেই কিন্তু উনি ওই মার্জিত শৈলীটা শিখেছেন। এবং সেজন্য তুমি যদি একটা হাস্যরস, আমরা কোনো রকম একটা হাস্যরসকে আমরা ভাগ করি, তো বিভক্ত করি, কখনো স্যাটায়ার, কখনো উইট, কখনো হিউমার, কখনো এমনি ফান, এভাবে তো আমরা ভাগ করি। ওনার লেখার মধ্যে কিন্তু ফান বা হিউমার আমার মনে হয় একটু কম চোখে পড়বে, বরঞ্চ স্যাটায়ার তো অনেক জায়গাতেই চোখে পড়েছে। যেটা বেশি চোখে পড়ে সেটা হচ্ছে বুদ্ধিদীপ্ত মার্জিত হাসি, অর্থাৎ উইট। এই উইটটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ওনার লেখাতে আছে, এই চিরকুমার সভাতেও তাই। আচ্ছা, তুমি যদি দেখো যে বউ ঠাকুরানীর হাট, ওটা একটা ভীষণ গুরুগম্ভীর একটা লেখা, তার মধ্যে সব রকমের জীবনের সব রকমের জ্বর যেগুলো আছে সবই পাওয়া যায়। এবং প্রতাপাদিত্য একজন ভীষণ মানে ওই প্রতাপ নিয়ে চলার মতনই একটা চরিত্র, কিন্তু সেখানেও ওনার খুড়ো বসন্ত রায়কে উনি এনেছেন। বসন্ত রায় সেখানে কিন্তু প্রত্যেকটার সময় হাসাচ্ছেন আমাদের সকলকে একটু, কিন্তু কোথাও লঘু রুচির পরিচয় কিন্তু কোথাও তুমি পাবে না। ওই সাটেলভাবে একটা বিদ্রুপ স্যাটায়ার, বা কখনো একটা বলবো যে ভীষণ বুদ্ধিদীপ্ত একটা হাসি, মানে একটু লঘু চটুল হাসির পরিচয় কিন্তু কোনোটাই যায় না। চটুল নয়, সেটার মধ্যে একটা গভীরতা আছে। আমি কোনো সাহিত্যকেই বলবো না যে চটুল, বা কোনো লেখকের সাহিত্যকৃতিকে বা সৃজনকৃতিকে আমি বলবো না চটুল, কিন্তু ফান বা হিউমার এটা বোধহয় ওনার মধ্যে খুব একটা, কারণ উনি ওই সবসময় একটা এমন একটা আভিজাত্যের মধ্যে থেকেছেন, এবং সেটার রিফ্লেকশন, সেটারই সবসময় প্রতিবিম্ব আমরা ওনার লেখাতে পাই। এবং সেই জন্যই হিউমারের থেকেও আমরা ওনার মধ্যে বেশি পাই, যেটা হচ্ছে উইট, খুব বুদ্ধিদীপ্ত হাসির একটা বিদ্যুৎ যেন চলে যাচ্ছে। তার রচনা অন্য অনেক সাহিত্য সৃষ্টির পথিকৃৎ। তা সে আপনি পুরনো যুগের লেখক বা সাহিত্যিকই বলুন, এমনকি এখনও বর্তমানেও যারা লেখেন অনেকেই রবীন্দ্রনাথকে এখনও একটা আইডিয়াল, মানে আদর্শ হিসেবে মানেন। কিন্তু সেটা মূলত তার ওই সামাজিক সাহিত্য বা যেগুলো বোধ, আমাদের ওই বোধকে উস্কে দেওয়া বা একটা দরজা খুলে দেওয়া, কোনো একটা ভাবনার বা একটা দৃষ্টিভঙ্গির দরজা খুলে দিচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথকে বিচার করি যে মানে কারোর কাছে রবীন্দ্রনাথ আশ্রয়, মানে রবীন্দ্র সাহিত্য পড়ছি মানে আমার মনের সব দুঃখ বা একটা হিলিং, একটা অদ্ভুত একটা হিলিং পাওয়ার রয়েছে কবিগুরুর সাহিত্যের। তো কৌতুক সাহিত্যের ক্ষেত্রেও কি এমনটা বলা যায়? আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখো, সবথেকে বড় কথা, এত বছর পেরিয়ে যাওয়ার পরও কিন্তু আমরা সমানভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাসঙ্গিক মনে করি। ওনার লেখাগুলো পড়লে মাঝে মাঝে আমরা চমকে উঠি যে উনি সেই সময় এগুলো ভেবেছিলেন, আজকে আমরা যেগুলো ভাবছি। মানে উনি যে সময় থেকে কতটা এগিয়ে ভাবতে আমাদের শিখিয়েছিলেন, ওনার লেখা পড়লেই আমরা বুঝতে পারবো। এবং উনি সত্যি আশ্রয়, মানে এমন আমাদের জীবনের অনুভূতি, এমন কোনো অনুভূতি জীবনে সৃষ্টি হয়নি যেই অনুভূতির সময় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আশ্রয় পাই না। প্রত্যেকটা, মানে শোক, দুঃখ, সুখ, আনন্দ, সমস্ত জীবনের যত রকমের অনুভূতি, সমস্ত অনুভূতি উনি ব্যক্ত করে গেছেন ওনার লেখার গানে, কবিতায়, উপন্যাসে, ছোট গল্পে। স্পেশালি আমি ছোট গল্পগুলো বলবো, এবং ছোট গল্পগুলো সাংঘাতিক, মানে বোধ শক্তির তো উদ্রেক করেই, এবং
কৌতুক, এই যে শাস্তিতে আমরা দেখবো যে ছিদাম এবং তার স্ত্রী, আমার নামটা মনে করতে পারছি না, চন্দরা, হ্যাঁ, ওখানে কিন্তু ঝগড়া, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, এবং সে যখন ছিদাম বলছে যে দাদা গেলে তো দাদা পাবো না, বউ গেলে বউ পেতে পারি, এরকম একটা ভাবনা থেকে দাদাকে বাঁচাবার জন্য ছোট বউর ঘাড়ে দোষটা দিল। এবং ছোট বউ কিন্তু কোনো ঘোমটা না দিয়ে পুলিশের সঙ্গে যাচ্ছে, এবং তার চোখে কিন্তু কৌতুক আছে। এটা লেখার মধ্যে এই কৌতুক, এবং সবাই যারা গ্রামবাসীরা অবাক হয়ে দেখার থেকেও বেশি ওই ঘোমটাবিহীন ছোট বউ পুলিশের সঙ্গে খুন করেছে, তার যাকে সে ঝগড়া করে সারাদিন ধরে কোন্দল করে খুন করেছে, সেই অবস্থায় সে পুলিশের কাছে কোনো লজ্জা শরম না রেখে সে ঘোমটা সরিয়ে চোখে কৌতুক নিয়ে হেঁটে যাচ্ছে, এবং লোকেরা সেটা কৌতুক মিশ্রিত দৃষ্টি দিয়ে দেখছে। এটার মধ্যে ভাবতে পারো কতটা স্যাটায়ার উনি লুকিয়ে রেখেছেন। তো আমি এটাই বলতে চাইছি, সমাজের দিকে ছুড়ে দেওয়া শ্লেষ। হ্যাঁ, আমি এইটাই বলতে চাইছি যে ওনার প্রত্যেকটা লেখার মধ্যে থেকে এখনও আমরা যা সঞ্চয় করতে পারি, যে বোধ শক্তি আমাদের ভেতরে যা উদ্রেক করে, সেটা কিন্তু এই রকম যে নয় যে ওটা ভীষণ একটা গুরুগম্ভীর লেখা, বা ওটা প্রচণ্ড দুঃখের লেখা, বা ওটা বর্ষার লেখা, বা ওটা একটা শুধুমাত্র একটা নাট্যাভিনয়, ওটা শুধুমাত্র একটা চিত্রনাট্য, তা কিন্তু নয়। মানে ওনার লেখার মধ্যে কৌতুকের আশ্রয়, হাস্যরসের আশ্রয় উনি এমনভাবে কতগুলো জায়গাতে রেখে গেছেন যেখান থেকে আমাদের জীবনবোধের উদ্রেক তো হয়, এবং আমরা তার আশ্রয় নিই, আমরা ভালোবাসা, প্রিয়তা মানে আপনা আপনি তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। ঠিক। এই যে কৌতুক প্রিয়তা নিয়ে এত কথা হচ্ছে, রবি ঠাকুরের এই কৌতুক প্রিয়তা পড়লে বা জানলে বা শুনলে ব্যক্তি রবীন্দ্রনাথকে বুঝতে কতটা সাহায্য করে? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ব্যাপ্তি, ওনার মনন এবং চিন্তার ব্যাপ্তি, ওনার প্রসার বিভৎস, মানে কোনো নিরিখে ওটা আমরা মাপার বিষয় তো নয়, এমনটাই তার বিস্তার। এই যে জীবনের পরতে পরতে ওনার অভিজ্ঞতা, ওই যে প্রথমে আমি বলছিলাম যে অভিজ্ঞতাগুলো আমরা যেভাবে দেখি উনি দেখছেন অন্যভাবে, ওনার ভাবনা, ওনার চিন্তা অন্য রকম, তার প্রতিফলন সাহিত্যে ঘটছে, লেখাতে ঘটছে। সুতরাং এইটাই আমি বলতে চাইছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু আভিজাত্য বললে হবে না, ওনার শিক্ষা বললে হবে না, ওনার ওই সময়টা রেনেসা, এটা তো সত্যি রেনেসার সময় উনি দেখেছেন প্রচণ্ড পরিমাণে একটা বাঙালিয়ানার একটা অদ্ভুত পরিবর্তনের সময়টা উনি দেখেছেন, এবং সে সময় উনি দেখেছেন যে পরাধীন ভারত, দেখেছেন কীভাবে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠছে। উনি সক্রিয়ভাবে হয়তো রাজনৈতিক লেখা লেখেননি, কিন্তু ওরা লেখার মধ্যে প্রচ্ছন্নভাবে রাজনৈতিক, এই যে ভারতের হয়ে, পরাধীন ভারতের হয়ে যে ছেলেরা, যে মানুষরা এত সক্রিয়ভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওনার লেখার উনি সেখানে প্রতিফলন ঘটেছে। হ্যাঁ, তো এই সমস্ত অভিজ্ঞতা কিন্তু ওনার লেখার মধ্যে ছাপ ফেলেছে, বিশাল একটা ছাপ ফেলেছে। এবং সেই সময় হয়তো অনেক চর্চা হতো যে উনি তো সমাজে বঞ্চিত, তাদের জন্য কিছু লেখেননি, আচ্ছা উনি তো যারা একটু পিছিয়ে পড়া সমাজে, তাদের জন্য কিছু লেখেননি। কিন্তু না, সেটা সেই সময় যে, যেমন আমি সজনীকান্ত দাসের নামই বলছি, সজনীকান্ত দাস তো প্রচণ্ড পরিমাণে ওনার লেখা নিয়ে চর্চা করেছেন, এবং কখনো কখনো প্রচণ্ড পরিমাণে সোচ্চার হয়েছেন, সমালোচনা করেছেন। কিন্তু এখন তুমি তাকিয়ে দেখো, আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে বুঝতে পারি যে 2 বিঘা জমি উনি লিখেছেন, ওটাকে তুমি কি বলবে? পিছিয়ে পড়া শ্রেণীর জন্য লেখা নয় না, নিশ্চয়ই ওটা অবশ্যই। উনি যে নাইটহুড প্রত্যাখ্যান করে এই মণিহার আমায় না সাজে লিখেছেন, বা উনি যে ভারত ভাগ্য বিধাতা রচনা করেছেন, তো সেখানে প্রত্যেকটি লেখার ছন্দে ছন্দে, পরতে পরতে মিশিয়ে আছে যে ধরনের রস, সেই রস থেকে কিন্তু জীবনবোধ এখনও শিক্ষণীয়, আমি এটুকুই বলবো। আলাদা করে কৌতুক, আলাদা করে হাস্যরস, ভানু সিংয়ের পদাবলী দিয়ে তুমি শুরু করলে, সেটা তো মানে ভীষণভাবে মার্জিত একটা হাস্যরসেরই একটা প্রতিফলন, এবং সেখান থেকে আমরা হাসি, সেখান থেকে আমরা মানে আনন্দ উপভোগ করি, এবং সেখান থেকে আমরা শিক্ষাও লাভ করি। সুতরাং
এইটাই রবীন্দ্রনাথ, সমগ্র একটা মানুষ, সমগ্র একটা মানে একটা জাতিকে উনি যেভাবে অনুপ্রেরণা এখনও যে পরিমাণে উনি আমাদেরকে দিয়েছেন, আমার মনে হয় উনি আমাদের একটাই কথা বলবো, উনি একটা আশ্রয়। সময় একেবারে শেষ, ঘড়ির কাঁটাও আমাদের চোখ রাঙিয়ে ফেলেছে। রবি ঠাকুরকে নিয়ে আলোচনা করতে করতে সময় কিভাবে কেটে যায় এটা বোধহয় ঘড়িও বুঝতে পারে না। শেষ কথা কি বলবেন আমাদের শ্রোতাদের জন্য? এই কবি পক্ষে হাসি, আনন্দ, মজা, আমরা জীবনটা আনন্দে বাঁচতেই আমাদের কাম্য, যে আমরা জীবন আনন্দে বাঁচব। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মান, অভিমান, এই যে অনুভূতিগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না, আবার আনন্দে বাঁচাটাকেও বোধহয় এড়িয়ে যাওয়া যায় না, বা ওই ইচ্ছেটাকে। তো এই সব মিলিয়ে কবি পক্ষে আপনি কি বলবেন? আমার এটাই বলা যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? তার কারণ উনি আমাদের ভাবতে শিখিয়েছিলেন। কি ভাবতে শিখিয়েছিলেন? উনি সম্প্রীতি বুঝতে শিখিয়েছিলেন। উনি বুঝতে শিখিয়েছিলেন জীবনকে। উনি বুঝতে শিখিয়েছিলেন শোক আসতে পারে। ওনার নিজের জীবনে শোক মানে উনি কী না দেখেছেন, মানে পুত্র শোক থেকে শুরু করে স্ত্রী বিয়োগ, প্রথম জীবনেই বৌঠান এভাবে চলে যাওয়া, উনি সবই দেখেছেন। ওনার জীবনের শোক যাকে বলে, এবং অনেক অপমানও ওনাকে সহ্য করতে হয়েছে, অনেক অভিমানের মধ্যে দিয়ে উনি গেছেন। কিন্তু তার মধ্যেও কিন্তু উনি সৃজনশীলতাকে একটা মুহূর্তের জন্য কিন্তু উনি বিসর্জন দেননি। আমি এটাই বলবো যে মানুষের জীবনে শোক থাকবে, অভিমান থাকবে, দুঃখ থাকবে, রাগ থাকবে, কিন্তু তার মধ্যেও যেন কোথাও উনি জীবনকে উদযাপন করতে শিখিয়েছিলেন। এই যে আজকে এত হানাহানি, এত চারপাশে এত মানে শ্রেণীবিন্যাস, এত মানুষের সঙ্গে মানুষের এত বিদ্রোহ, বিভক্তি, এত বিভক্ত মানুষজন, যুদ্ধ চলছে এখনকার দিনে, ভাবা যায় না। হ্যাঁ, এবং সে যুদ্ধ চলছে, বছরের পর বছর ধরে চলছে, সেখানে মানুষ মারা যাচ্ছে, শিশুরা পিতৃমাতৃহীন হচ্ছে, কিন্তু আমরা দেখছি, মুখ বুজে দেখছি। এইটাই কিন্তু মানে কবিগুরু ভাবতে শিখিয়েছিলেন যে যাই থাকবে না কেন, মানুষের মধ্যে মানুষকে ভালোবাসতে শেখো, এবং সেই আনন্দ, তার মধ্যে থেকে সব কিছুর মধ্যে থেকে আনন্দরসের আস্বাদন করো এবং জীবনকে উদযাপন করো। এই বৈশাখী ও তীব্র দাবানলের মধ্যেও উনি সুন্দর গান রচনা করেছেন। মানে বর্ষার মধ্যেও উনি প্রকৃতির সমস্ত রকমভাবে রূপের মাধুর্য উনি আস্বাদন করতে শিখিয়েছেন, এবং রুক্ষ শীতের মধ্যেও উনি শিখিয়েছেন কিভাবে উদযাপন করতে হয় জীবনের আনন্দকে। তা আমি এটাই বলবো যে আমরা ওনার কাছ থেকে ভালোবাসা, আনন্দ শিখব এবং সেটাই ছড়াবো, তারই বিস্তার করব। তাহলে জীবনটা হয়তো অনেক সুখের হবে, সহজ হবে, এবং পরবর্তী প্রজন্ম হয়তো অনেক ভালো থাকতে পারবে। ঠিক, অর্থাৎ ভালোবাসা, আশ্রয়, আনন্দ সব মিলিয়ে তার সঙ্গে এই আনন্দের উদযাপনে কবির যেটুকু আমাদেরকে দেওয়ার, কবি সবটা দিয়ে গেছেন। কৌতুক সাহিত্য তারই একটা অংশ, কবির দেওয়া আমাদের প্রতি অংশ, এবং কোথাও একটা বার্তা যে ভালো থাকাটাই শেষ কথা, বা ভালো থাকার চেষ্টা করাটাই শেষ কথা। রূপাদিকে অনেক ধন্যবাদ মহিলা বিভাগের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। ধন্যবাদ পায়েল, এবং সমস্ত শ্রোতা বন্ধুদের আমার অনেক কবি পক্ষে আমার সকলের প্রতি অনেক শুভেচ্ছা রইল। আমরা এইভাবেই কবিগুরুকে আশ্রয় করে জীবনযাপন করব আনন্দে। ধন্যবাদ দিদি।